অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আজকে তোমাদের সাথে আমি অনার্স তৃতীয় বর্ষের বাস্তুবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, এই পেপারের পরিবেশ বিজ্ঞান তথা এনভায়রনমেন্টাল সায়েন্স অংশের প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল রিসোর্সেস, এই চ্যাপ্টারের কিছু অংশ বাকি আছে, সেই অংশ নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। এর আগে এই চ্যাপ্টারটা যেহেতু একটু বড়, কয়েকদিন এই চ্যাপ্টারের আগের অংশগুলি আলোচনা করেছি। আজকে যেটুকু অংশ বাকি আছে সেইটুকু অংশ আলোচনা করব। এই এনভায়রনমেন্টাল সায়েন্স তথা পরিবেশ বিজ্ঞান, এইটা আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে এটা জীবন কৃষ্ণ সাহা ও সুনির্মল চন্দ্র বসু রচিত গ্রন্থকুটির প্রকাশিত বই থেকে আলোচনা করতেছিলাম। আজকে এই বইয়েরই 326 পৃষ্ঠা থেকে বাকি অংশগুলি আলোচনা করব। 326 পৃষ্ঠায় প্রথমে আছে বায়োমাস সম্পর্কিত শক্তি, বায়োমাস বেসড এনার্জি। আমরা জানি উদ্ভিদ এবং উদ্ভিজ্জ সমস্ত পদার্থই হলো বায়োমাস অন্তর্ভুক্ত, কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, যেটা উদ্ভিদ সহ সমগ্র খাদ্য শৃঙ্খলে এটা কি হয়, পরিব্যাপ্ত হয়। সুতরাং যে কোনো বায়োমাসই বিপুল শক্তির আধার। সমস্ত প্রকার উদ্ভিদ, মৃত উদ্ভিদের দেহাংশ, লতা, গুল্ম, তৃণ, শৈবাল, কৃষি এবং অরণ্যের আবর্জনা, গৃহস্থালির আবর্জনা, বিভিন্ন প্রাণীর বর্জ্য পদার্থ, চিনি শিল্পের বর্জ্য, সুয়ারেজ বাহিত আবর্জনা, মদ উৎপাদন ইত্যাদি সব থেকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এই শক্তি আহরণ করা হয়ে থাকে। বায়োগ্যাস বলতে আমরা বুঝি প্রধানত গবাদি পশুর গোবর, মানুষের মল এবং অন্যান্য জৈব বর্জ্য পদার্থের অবাধ পচনের ফলে যে মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন এবং নাইট্রোজেন সম্বলিত গ্যাস উৎপাদিত হয়, সেটা হলো বায়োগ্যাস। এই বায়োগ্যাস প্ল্যান্টের কার্যপদ্ধতিতে সঠিক ফল পাওয়ার জন্য দুটি বিষয়ে লক্ষ্য রাখা খুব গুরুত্বপূর্ণ। একটা হলো পানির ব্যবহার, আরেকটা হলো মিথেন উৎপাদনকারী উন্নত জাতের ব্যাকটেরিয়া। দেখা গেছে ব্যাকটেরিয়া ঘটিত বিক্রিয়ার জন্য গোবর এবং মানুষের মলের মিশ্রণে 80% পানি প্রয়োজন। আর মিথেন উৎপাদনের জন্য তাপমাত্রাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মিথেন উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সবচেয়ে ভালো কাজ করে 35। এবার আসি আমরা বায়োগ্যাসের ব্যবহার, যেটা গ্রামাঞ্চলে রান্নাবান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াই এই বায়োগ্যাস দিয়ে হ্যাজাক লাইট, গ্যাস লাইট জ্বালানো হয়। বায়োগ্যাস দিয়ে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়, যেই বিদ্যুৎ দিয়ে বাল্ব, ফ্যান, রেডিও, টেলিভিশন, কম্পিউটার, অন্যান্য যন্ত্রপাতি চালানো যায়। কৃষিকাজে ব্যবহৃত যে পাম্প আছে, যে পাম্প চালিয়ে পানি সেচ দেওয়া যায়, সেই পাম্প চালানোর কাজেও বায়োগ্যাস ব্যবহার করা হয়। এছাড়া ছোটখাটো ট্রাক্টর এবং গাড়ি চালানো যায়। বিশ্বের অনেক দেশে বায়োগ্যাস প্ল্যান্ট উৎপন্ন মিথেন গ্যাসের সাহায্যে মিউনিসিপ্যাল সিওয়েজ এবং বর্জ্য বিশোধনকারী জেনারেটর চালানো হচ্ছে। এছাড়া আমরা জানি বায়োগ্যাস তৈরির পর সেখানে যে পরিত্যক্ত অংশ থাকে, যাকে আমরা বলি রেসিডিউ, এটারও ব্যবহার হচ্ছে, যেটা জৈব সার তৈরিতে ব্যবহার হয়, যেটা জমির উর্বরতা বৃদ্ধি করে। মাছ চাষে ব্যবহার হয়ে থাকে, মাশরুম চাষে ব্যবহার হয়। এই হলো সংক্ষেপে বায়োগ্যাস। এছাড়া বায়োমাস সম্পর্কিত শক্তির মধ্যে আরেকটা আছে চিনি শিল্পের বর্জ্য থেকে শক্তি, যেটা চিনি শিল্পের বর্জ্য বা
নিষ্কাশিত আখের ছোবড়া থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রচুর সম্ভাবনা বর্তমান। তৃতীয় হলো দ্রুত বর্ধনশীল উদ্ভিদের চাষ থেকে শক্তি উৎপাদন। লাভজনক কৃষির অনুপযোগী বা পতিত জমিতে উচ্চ ক্যালোরি সম্পন্ন এবং দ্রুত বর্ধনশীল যে কোনো প্রকার উদ্ভিদ লাগিয়ে তা থেকে পশু খাদ্য শক্তি উৎপাদন করা সম্ভব। আর এই যে বৃক্ষকেই এনার্জি প্ল্যান্টেশন বা শক্তি রোপণ বলা হয়। এরপর হলো পেট্রোপ্লান্ট বা থেকে শক্তি। এমন কিছু উদ্ভিদ আছে যাদের নিঃসৃত রসের হাইড্রোকার্বনকে পেট্রোলিয়াম কার্বনে রূপান্তরিত করা সম্ভব। আর এইসব উদ্ভিদকেই পেট্রোপ্ল্যান্ট বলে। ইউফরবিয়েসি, অ্যাসক্লেপিয়েডেসি, কনভলভুলেসি এবং সেপোটেসি গোত্রের প্রায় 385 প্রজাতির উদ্ভিদ এই গুণ সম্বলিত বলে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 15টি প্রজাতি অধিক সবল। এরপরে আসি আমরা 327 পৃষ্ঠায় বন্যপ্রাণী, ওয়াইল্ড লাইফ। বন্যপ্রাণী বলতে আমরা বুঝি যেসব জীবজন্তু জলে, স্থলে, অন্তরিক্ষে মতো পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং যারা মানুষের পোষ মানে না, যেমন তিমি, সাম্বার, যথেষ্ট বন্যপ্রাণী সংরক্ষণ করে প্রাকৃতিক খাদ্যের জোগাড় অটুট রাখা যায়। এছাড়া বন্যপ্রাণী ক্ষুণ্ণ রাখা যায়। বন্যপ্রাণী সংরক্ষণ করে প্রাকৃতিক পরিবেশে জীব বৈচিত্র্য অক্ষুণ্ণ রাখা যায়। বন্যপ্রাণী সংরক্ষণ করে বাস্তুতন্ত্রকে অটুট রাখা যায়। এর ফলে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। বন্যপ্রাণী সংরক্ষণ করে প্রাকৃতিক পরিবেশ অটুট রাখা যায়। বন্যপ্রাণী সংরক্ষণ করে লুপ্ত প্রায় জীবজন্তুকে রক্ষণ করে। বন্যপ্রাণী সংরক্ষণ করে পর্যটন শিল্প করে তোলা যায় এবং বন্যপ্রাণী সংরক্ষণ করে জীবজন্তু গবেষণা করা যায়। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ করে জীব অব্যাহত রাখা যায়। এই ছিল পরিবেশে বন্যপ্রাণীর প্রভাব। এবার আসি আমরা সম্পদ 328 পৃষ্ঠায় যেটা রয়েছে। আমরা জানি বিশ্বের সমুদ্রগুলো একদিকে যেমন প্রাকৃতির লীলাক্ষেত্রের অপরূপ নিদর্শন, তেমনি সেগুলো সম্পদের আধারও বটে। সমুদ্রগুলো সম্পদের উৎস নয়, বরং সম্পদের প্রাচুর্যতা। সমুদ্রগুলো এখন শুধু তেল ও খনিজ সম্পদের জন্য বিখ্যাত না, বরং নানা ধরনের খাদ্য, মৎস্যের যোগানদাতা। স্থলভাগে অনবায়নযোগ্য সম্পদ নিঃশেষ হওয়ার প্রেক্ষিতে সমুদ্র সম্পদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। যেহেতু সমুদ্র সম্পদের প্রচুর চাহিদা রয়েছে, তাই এটাকে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা একান্ত অর্থনৈতিক অঞ্চলও বলা হয়ে থাকে। এবার আসি আমরা সামুদ্রিক সম্পদের শ্রেণী বিভাগ। সামুদ্রিক সম্পদকে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন খনিজ সম্পদ, সমুদ্রের তলদেশের মাটির নিচে তেল, গ্যাস, কয়লা ইত্যাদি। সমুদ্রের তলদেশের মাটির নুডলস, গ্লেভেস, অন্যান্য আকরিক। সমুদ্র সৈকতের ভারী খনিজ যেমন মোনাজাইট, রুটাইল, ইলমেনাইট, জিরকন ইত্যাদি, এবং সমুদ্রের পানিতে দ্রবীভূত রাসায়নিক মৌল, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি। আরেকটা হলো খাদ্য সম্পদ। খাদ্য সম্পদে অন্তর্ভুক্ত হলো মৎস্য সম্পদ, সামুদ্রিক উদ্ভিদ,
স্বাদু পানি, শক্তি সম্পদ, সামুদ্রিক পরিবহন। এবার আমরা খনিজ সম্পদ সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনায় যাই। 1950 সাল থেকে ব্যবহৃত তেল এবং প্রাকৃতিক গ্যাস শক্তি ব্যবহারের হার ক্রমাগত দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই সামুদ্রিক খনিজ সম্পদের উপর চাপ অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের উপকূল অঞ্চলের সৈকতে ভারী খনিজের উপস্থিতিও লক্ষণীয়। 17টি সম্ভাব্য মূল্যবান খনিজের সম্পদ এ পর্যন্ত সন্ধান পাওয়া গেছে, যেমন জিরকন, রুটাইল, ইলমেনাইট, গার্নেট, ম্যাগনেটাইট, মোনাজাইট ইত্যাদি। এছাড়া সমুদ্রের পানিতে দ্রবীভূত মৌল, যেটা শিল্পের কাঁচামালের স্থান অধিকার করে আছে, প্রতি ঘন কিলোমিটার পানিতে প্রায় 37.5 মিলিয়ন টন কঠিন পদার্থ রয়েছে, যার বেশিরভাগ অংশ লবণ, সাধারণ লবণ, 4.5 মিলিয়ন টন ম্যাগনেসিয়াম, বাকি অংশ পটাশিয়াম, ক্যালসিয়াম, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন ইত্যাদি। এছাড়া সোডিয়াম সালফেট প্রচুর পরিমাণে সমুদ্রের পানিতে পাওয়া যায়, যা কাঁচ, মন্ড, কাগজ ও বস্ত্র শিল্পে ব্যবহার হয়। সমুদ্রের পানিতে 4000 মিলিয়ন টন ইউরেনিয়াম আছে। সুদূর অতীতকাল থেকে সমুদ্রের পানি লবণের উৎস। প্রতি কিলোগ্রাম সমুদ্রের পানিতে প্রায় 35 গ্রাম লবণ রয়েছে এবং সমুদ্রের পানিতে প্রতি মিলিয়ন টনে 4 গ্রাম স্বর্ণ আছে। এবার আসি স্বাদু পানির বিকল্প হিসাবে সমুদ্রের পানির ব্যবহার। ক্রমবর্ধমান স্বাদু পানির উপর চাপ অব্যাহত থাকায় সমুদ্রের লোনা পানিকে স্বাদু পানিতে পরিণত করার প্রক্রিয়া অনেক আগে থেকেই প্রচলিত। তারপরে আসি শক্তি সম্পদ। সমুদ্রের শক্তি সম্পদ, সমুদ্রের ঢেউ, জোয়ার ভাটা, স্রোত, পানির তাপমাত্রা এইসব মিলে এক বিশাল শক্তির উৎস। এছাড়াও সমুদ্রের তরঙ্গ অপার সম্ভাব্য শক্তির। তারপরে আসি আমরা সমুদ্রের খাদ্য সম্পদ। সমুদ্রে যেন ক্রমাগত নানা ধরনের খাবারের উৎসে পরিণত হচ্ছে। সমুদ্রের পানিতে প্রায় 1,80,000 প্রকার জীব বাস করে, যার মধ্যে রয়েছে 16,000 প্রকার মাছ। সমুদ্রে প্রায় 10,000 প্রকার উদ্ভিদ রয়েছে। তো সমুদ্রের যে মৎস্য, সামুদ্রিক মৎস্য, মানুষের বেশিরভাগ প্রোটিনের চাহিদা পূরণ করে থাকে মাছ। বলতে গেলে অনেক সভ্যতাই সমুদ্র এবং মাছের উপর নির্ভর করে গড়ে উঠেছে। সমুদ্রের মাছের অপার সম্ভাব্য উৎস হলেও মৎস্য সম্পদ বর্তমানে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ মানুষ মুনাফা হচ্ছে এবং নির্বিচারে সব ধরনের মাছ ধরছে। মৎস্য সম্পদ আহরণের প্রতিযোগিতায় নেমেছে অনেক দেশ, ফলে মাছের বংশ বিস্তার হচ্ছে না। এছাড়া মাছের চাহিদা বাড়ছে। এই কারণে সামুদ্রিক মৎস্য সম্পদের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এখন আসি সামুদ্রিক পরিবেশ দূষণ। সমুদ্রে থেকে আমরা যে অঢেল সম্পদ পেয়ে থাকি তা বৃহদার্থে সামুদ্রিক পরিবেশের অন্তর্গত, কিন্তু নানাবিধ কারণে সামুদ্রিক পরিবেশ আজ বিপর্যয়ের পথে, ধ্বংসের দ্বার প্রান্তে। সামুদ্রিক পরিবেশের দূষণটাকে সাধারণত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো দূষণ এলাকা প্রত্যক্ষভাবে জীবের ধ্বংস সাধন করে। দ্বিতীয়টা হলো পরিবেশের রাসায়নিক ও ভৌত উপাদানের বৈশিষ্ট্য পরিবর্তন সাধন করে জীবের উপর প্রভাব ফেলে। তৃতীয় হচ্ছে কিছু ক্ষতিকর পদার্থ কিছু জীবের জন্য ক্ষতিকর, আবার অন্য কিছু জীবের জন্য ক্ষতিকর নয়। যেসব জলাশয়ের পানি জোয়ার ভাটা কম হয়, স্রোত অল্প, গভীরতা কম, সেখানে দূষণ বেশি হতে পারে, কারণ শিল্প প্রতিষ্ঠান এবং ঘর বাড়ি থেকে যেসব ময়লা সামুদ্রিক পরিবেশে নিক্ষেপ করা হয় তা পরিবেশে দূষণে ভূমিকা রাখে।
তামা এবং পারদ মিশ্রিত পানি সমুদ্রের উদ্ভিদকে বিষাক্ত করছে। মানবীয় সম্পদ, হিউম্যান রিসোর্সেস। আধুনিক কালে ভূগোলের ধারণায় মানবীয় সম্পদ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্পদের ক্ষেত্রে মানুষের দ্বৈত ভূমিকা দেখা যায়। একটা হলো প্রাকৃতিক দ্রব্যের উপর কায়িক ও মানসিক শ্রম আরোপ করে যে নতুন নতুন সম্পদ গঠন করে, নতুন সভ্যতা ও সংস্কৃতি সৃষ্টি করে নিজের শ্রমকে সে অধিকতর উৎপাদনের যোগ্য করে তোলে। আরেকটা হলো নিজের প্রতিভা ও উদ্ভাবনী শক্তি অনুযায়ী নিত্য নতুন উৎপাদন পদ্ধতির প্রবর্তন এবং প্রসার ঘটায়। এই অবিরাম প্রচেষ্টার প্রতিটি স্তরে সম্পদ সৃষ্টির বেগ ও সম্পদের মোট পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। আবার সম্পদের ভোগকর্তা হিসাবেও মানুষের ভূমিকা অনন্য। প্রাকৃতিক দ্রব্যগুলো থেকে নিজের বুদ্ধি, কর্ম, প্রচেষ্টা দ্বারা সেই সব সম্পদ সৃষ্টি করে তা মানুষেরই সামগ্রিক কল্যাণ সাধনের কাজে ব্যবহার। নতুন নতুন যন্ত্রপাতি উদ্ভাবনের মাধ্যমে মানসিক শ্রম লাঘব হওয়ার ফলে তার যে অতিরিক্ত সময় বাঁচে, সেই অবসর সময় সে আবার নতুনত্ব সৃষ্টি ও শিল্পকলা চর্চায় নিয়োগ করে। জীবনযাত্রার মানের এবং ব্যবহারের মাত্রা বেড়ে চলে। সুতরাং দেখা যায় মানুষ একাধারে সম্পদ উৎপাদনের উপাদান ও ভোগ করা। সম্পদ উৎপাদন এবং ব্যবহারের ক্ষেত্রে মানুষ এভাবে দ্বৈত ভূমিকা পালন করে। অর্থাৎ মানুষের কাজ দুই প্রকার, একদিকে সম্পদ গঠনের উপায়, অন্যদিকে সম্পদ। পরিবেশের উপর মানবীয় সম্পদের প্রভাব। মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকার উন্নতি সাধনের জন্য মানুষ শিক্ষিত ও দক্ষ হতে হয়। সৎ এবং উন্নয়নের ক্ষেত্রে তাই জনস্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টাগুলো অগ্রাধিকার পেয়েছে। মানুষই হলো সবচেয়ে মূল্যবান সম্পদ, কারণ সে একই সাথে সম্পদ সৃষ্টির কারণ ও পরিণতি। ধ্রুপদী অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের মতে কোনো দেশের সমৃদ্ধি নির্ভর করে সে দেশের জনগণের শ্রম, দক্ষতা, কর্মনিপুণতা এবং বিচার বিবেচনার ক্ষমতার উপর। মানুষের সংগঠন, পেশাগত দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞানই তাকে সম্পদ হিসাবে এত গুরুত্বপূর্ণ করে দেয়। উৎপাদনের যেমন পরিমাণগত অর্থাৎ কোয়ালিটেটিভ। পরিমাণগত যেটা মানবীয় পরিমাণগত দিকগুলো হলো জনসংখ্যা। জনসংখ্যা যত বেশি হবে স্বাভাবিকভাবে ততই সে দেশ বা জাতির মোট শ্রমের ক্ষমতা বৃদ্ধি পাবে। দ্বিতীয় হলো মানবীয় সম্পদের পরিমাণগত আরেকটি দিক বয়সের গঠন। পূর্ণবয়স্ক মানুষের সংখ্যা যদি শিশু ও বৃদ্ধের চেয়ে কম হয় তবে সে দেশে মোট জনসংখ্যা বেশি হলেও তার কর্মযোগ্যতা কম হবে। এভাবেই নির্ভরশীল অনুপাত পরিমাপ করা হয়। তারপরে দ্বিতীয় হলো গুণগত। যে মানবীয় সম্পদের গুণগতর মধ্যে হলো জনসাধারণের বুদ্ধি, বিবেচনা এবং কাজ করার ইচ্ছা। একজন শিক্ষিত, স্বাস্থ্যবান, কর্মনিপুণ ও ইচ্ছুক মানুষ যে পরিমাণ কাজ করতে পারে, সে একই পরিমাণ কাজ করতে হলে অন্তত 10 জন অদক্ষ, দুর্বল ও অনিচ্ছুক ব্যক্তির প্রয়োজন হয়। সুতরাং কোন দেশের জনসংখ্যা হলেও তার উৎকর্ষ বৃদ্ধির মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানো সম্ভব। এই দেশের জনশক্তিকে মানবীয় মূলধন হিসেবে আখ্যা দেওয়া হয়। এবার আসি আমরা পরিবেশের উপর মানবীয় ক্রিয়াকলাপের প্রভাব, ইম্প্যাক্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস অন এনভায়রনমেন্ট। মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রাকৃতিক পরিবেশের সুস্থিতি আজ বিপন্ন। প্রযুক্তিবিদ্যার অগ্রগতি এবং ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির চাপে পরিবেশের গঠন বা কাঠামো এক নিশ্চিত সংকটের মুখে।
পরিবেশের উপর মানব ক্রিয়াকলাপের প্রভাব উভয় উপাদানের উপর ক্রিয়া করে। বায়ু, পানি, মৃত্তিকা প্রভৃতির অজীব উপাদান এবং পরিবেশের সজীব উপাদান বা বায়োটা, যেমন উদ্ভিদ, প্রাণী এবং আণুবীক্ষণিক জীব, মানুষের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হয়। এবার আমরা কয়লা ব্যবহারজনিত প্রভাব। শক্তি হচ্ছে আধুনিক মানব সভ্যতার চালক, আর শক্তি উৎপাদনে যে জীবাশ্ম মানুষের প্রয়োজনে ভূগর্ভ থেকে কয়লা এবং তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লার দহনের ফলে যে পরিবেশগত সমস্যার সৃষ্টি হয় তার মধ্যে পানি, মৃত্তিকা এবং বায়ু দূষণের ঘটনা অন্যতম। খনি থেকে কয়লা সংগ্রহ করার সময় বা স্থান সংলগ্ন স্থানে লরির সাহায্যে কয়লা পরিবহনের সময় প্রচুর পরিমাণ কয়লা বায়ুতে মিশে যায়, এর ফলে বায়ু দূষণ ঘটে। তাছাড়া তাপ বিদ্যুৎ কয়লার দহনের ফলে এবং ক্ষতিকর গ্যাস বায়ুকে দূষিত করে। অপরদিকে কোল মাইনিং এর ফলে দূষণ, প্রাকৃতিক পানি। তৃতীয় হলো খনি থেকে কয়লা সংগ্রহের কারণে মৃত্তিকার দূষণ ঘটে থাকে। পরিবেশের মানব ক্রিয়াকলাপের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব, এই চ্যাপ্টারের 334 পৃষ্ঠার শেষ অংশে। পরিবেশের সজীব উপাদানের উপর মানব ক্রিয়াকলাপের বিরূপ প্রভাব মূলত দুই প্রকার, একটা হলো পরোক্ষ আর একটা প্রত্যক্ষ। কয়লার ব্যবহার জগতের প্রত্যক্ষগত উভয়ভাবে পরিবেশগত সমস্যার সৃষ্টি করে। পরোক্ষ সমস্যার মধ্যে কয়লা ব্যবহারজনিত পরিবেশ দূষণের কারণে জল, স্থল এবং অন্তরিক্ষে বসবাসকারী সমস্ত প্রকার জীব আক্রান্ত হয়। তাপ বিদ্যুৎ কেন্দ্রের চিমনি নিঃসৃত সালফার ডাই অক্সাইড গ্যাসও বায়ুমণ্ডলে সালফিউরিক অ্যাসিডে রূপান্তরিত হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু অনারূপে বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়, যা বায়ুমণ্ডলের উপর অ্যাসিড বায়ু প্রবাহের মাধ্যমে আকাশ থেকে মৃত্তিকা অধঃক্ষিপ্ত হয়। আর এই অ্যাসিডের প্রভাবেই শুধু জীবজগৎ আক্রান্ত হয় না, অজীব সম্পদেরও ক্ষতি হয়, যেমন সেতু, কালভার্ট, পাম্প মেরামত এবং স্থাপনের জন্য বিপুল অর্থ অপচয় হয়। এইভাবে কয়লার এবং দহনজনিত পরিবেশ দূষণের ঘটনার মান এবং দ্বিতীয় হলো মানব ক্রিয়াকলাপ প্রত্যক্ষভাবে বায়োটা বা জীব জগতের উপর বিরূপ প্রভাব বিস্তার করে, যেমন সারফেস মাইনিং এর ফলে বিস্তীর্ণ অঞ্চলে জমির অবক্ষয় হওয়ায় ওই অঞ্চলে বসবাসকারী তৃণভোজী এবং অন্যান্য জীবজন্তুর বাসস্থান সংকুচিত হয়। সঙ্গে সঙ্গে উদ্ভিদ আচ্ছাদন অপসারিত হয়, যার ফলে এইভাবে বাস্তুতন্ত্র হয়, যার ফলে ওই অঞ্চল সমস্ত ক্রিয়া শক্তি হারায়। মানুষ এবং প্রাণী প্রতিপালনের প্রয়োজনীয় পানি সরবরাহের জন্য পুনরায় কূপ খননের প্রয়োজন পড়ে। সুতরাং মানুষের সামাজিক পরিবেশের উপরও কোল মাইনিং এর প্রত্যক্ষ প্রভাব পড়ে। কয়লা খনি কেন্দ্রিক শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলের জনসংখ্যা অত্যধিক হারে বেড়ে যায়। জনসংখ্যা বৃদ্ধির চাপে বাসস্থান, স্কুল, হাসপাতাল, পয় প্রণালী, পানি সরবরাহ সৃষ্টিমূলক সুবিধার অভাব দেখায় এবং অপরাধ প্রবণতার সৃষ্টি হয়। এই অবস্থায় কয়লা খনি সংলগ্ন অঞ্চলে বসবাসকারী মানুষের সামাজিক পরিবেশের সুস্থিতি বিঘ্নিত হয় এবং
সামাজিক পরিবেশের সুস্থিতি বিঘ্নিত হয়, ফলে সামাজিক পরিকাঠামো হঠাৎ ভেঙে পড়ে। এই হলো মোটামুটি উল্লেখ পরিবেশের প্রত্যেক মানুষের প্রত্যক্ষ প্রভাব। চ্যাপ্টারের শেষ অংশের এই চ্যাপ্টারে আমি সার সংক্ষেপে একটু আবার বলে যাই। এই চ্যাপ্টারের বৈশিষ্ট্য আলোচনা করেছি। প্রাকৃতিক সম্পদ কি সেটা সম্পর্কেও ধারণা পেয়েছি। প্রাকৃতিক সম্পদের শ্রেণী বিন্যাস সম্পর্কে আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি এর মতে প্রাকৃতিক এবং বাহমান বা নবায়ন গ্রহের বৈশিষ্ট্য আর সীমাবদ্ধতা, আলোচনা করেছি এবং তাদের মধ্যে আলোচনা করেছি তথা তুলনামূলক প্রাকৃতিক সংরক্ষণের প্রয়োজন আছে, কারণ প্রাকৃতিক প্রয়োজনীয়তা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়, মানুষ এবং বিশ্ব সম্পদ, টেকসই উন্নয়ন তথা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, তার পটভূমি এবং তারপরে আমরা আলোচনা করেছি জোয়ার সম্মেলনের সফলতা ব্যর্থতা, টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ সমূহ, উন্নত বিশ্বে টেকসই উন্নয়ন, পানি সম্পদ সংরক্ষণ, পরিবেশের উপর পানির প্রভাব, মৃত্তিকা সম্পদ সংরক্ষণ, পরিবেশের উপর মৃত্তিকার প্রভাব, খনিজ সম্পদ কি, খনিজ সম্পদের শ্রেণী বিভাগ, পরিবেশের উপর খনিজ সম্পদের প্রভাব, এছাড়া কয়লার ব্যবহার, খনিজ তৈলের ব্যবহার, খনিজ তৈলের অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব, লৌহ ইস্পাত শিল্প, শিল্পের গুরুত্ব, খনিজ সম্পদ সংরক্ষণে প্রস্তাবিত সুপারিশ, শক্তি সম্পদ যার মধ্যে অনবায়নযোগ্য এবং নবায়নযোগ্য, এবং প্রচলিত বা চিরাচরিত শক্তি এবং অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি, বিভিন্ন প্রকার অনবায়নযোগ্য প্রচলিত শক্তি সম্পদ, তেল বা অয়েল, পানি বিদ্যুৎ শক্তি, সৌর শক্তি, ভূতাপীয় শক্তি, বায়োমাস সম্পর্কিত শক্তি। ভূতাপীয় শক্তি পর্যন্ত এর আগে আলোচনা হয়েছিল। আজকে আলোচনা করেছি বায়োমাস সম্পর্কিত শক্তি, এছাড়া চিনি শিল্পের বর্জ্য থেকে শক্তি, দ্রুত চাষে প্রাণীর প্রভাব, সামুদ্রিক সম্পদের শ্রেণী বিভাগ, সমুদ্রের পানিতে দ্রবীভূত মৌল, স্বাদু পানির, খাদ্য সম্পদ, সামুদ্রিক মৎস্য, সামুদ্রিক পরিবেশ দূষণ, উপাদান,
পরিবেশের উপর মানব ক্রিয়াকলাপের প্রভাব, কয়লার ব্যবহারজনিত প্রভাব, মৃত্তিকা দূষণ, এবং সর্বশেষ আলোচনা করেছি পরিবেশের উপর মানব ক্রিয়াকলাপের আলোচ্য বিষয়। যাই হোক, চ্যাপ্টারটা মোটামুটি বড়ই। এখানে যদি সংক্ষেপে আমি বলি, সম্পদ কি বা কাকে বলে, প্রাকৃতিক সম্পদ কাকে বলে, অবক্ষয় সম্পদ কি, ক্ষীণ সম্পদ কাকে বলে, নবায়নযোগ্য সম্পদ কি, অনবায়নযোগ্য সম্পদ কি, খনিজ সম্পদ কাকে বলে, খনিজ তৈল কাকে বলে, বায়োগ্যাস কি, বন্যপ্রাণী কি, সামুদ্রিক সম্পদ কি, মানবীয় সম্পদ কি, এগুলো অতি সংক্ষিপ্ত আকারে প্রশ্নের কি, এর বৈশিষ্ট্য শ্রেণী বিভাগ, যেটা সংক্ষিপ্ত রচনামূলকের মধ্যে করতে হবে। সম্পদ এবং তার বৈশিষ্ট্য প্রকৃতি, প্রাকৃতিক সম্পদের শ্রেণী বিন্যাস, নবায়ন ও অনবায়নযোগ্য সম্পদের বৈশিষ্ট্য, প্রকৃতিতে নবায়নযোগ্য অনবায়নযোগ্য সম্পদের মধ্যে তুলনামূলক বর্ণনা এবং এই সম্পদের সীমাবদ্ধতা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং উপায়, মানুষ বিশ্ব সম্পদ সম্পর্কে ধারণা, টেকসই উন্নয়ন সম্পদ, বহনযোগ্য বা টেকসই উন্নয়ন সম্পদের প্রয়োজন, টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ সমূহ, টেকসই বিশ্ব সম্পর্কে মতামত, প্রাকৃতিক সম্পদের টেকসই উন্নয়ন কিভাবে নিশ্চিত করা যায় সে সম্পর্কে ব্যাখ্যা, পরিবেশের উপর পানির প্রভাব, খনিজ সম্পদ, এছাড়া বিভিন্ন প্রকার অনবায়নযোগ্য প্রচলিত শক্তি সম্পদ, গ্যাস এবং তার ব্যবহার ওদের প্রভাব, এই জিনিসগুলো এই চ্যাপ্টার থেকে পড়তে হবে। এই ছিল মোটামুটি আলোচনা। যদিও এই চ্যাপ্টারটা আসলে রসকসহীন একটা চ্যাপ্টার, আর তথ্যগুলো বই থেকেই আমরা জেনে নেব। এই হলো আমার আজকের আলোচনার বিষয়। তাহলে আজকে তোমাদের এই চ্যাপ্টার এর আগে আমি ষষ্ঠ অধ্যায় পর্যন্ত, ষষ্ঠ চ্যাপ্টার পর্যন্ত দিয়েছিলাম, যেটা হলো ইন্ট্রোডাকশন একটা চ্যাপ্টার ছিল, আরেকটা ছিল প্ল্যান সাকসেশন, তারপরে ছিল ইকোসিস্টেম, এরপরে প্ল্যান অ্যাডাপশন, এরপরে ফরেস্ট ইকোলজি, তারপরে ফাইটোজিওগ্রাফিক্যাল রিজিয়ন অফ দি ওয়ার্ল্ড, এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ মেথডস অফ স্টাডিং ভেজিটেশন, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তোমরা প্রয়োজন বোধে একটু চ্যাপ্টার বুঝতে সুবিধা হবে, কারণ এই অংশের তোমাদের প্র্যাকটিক্যালও আছে। তো যাই হোক, আগামী ক্লাসে ইনশাল্লাহ মেথডস অফ স্টাডিং ভেজিটেশন, যেটা বাস্তুবিদ্যা তথা ইকোলজি অংশের চ্যাপ্টার, এটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এখানে আমি সমাপ্তি টানি। পরিশেষে আবারও তোমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাই।